दोस्त को लेके आई हुई है। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। अरे शुरुआत हुआ आपका लिए, बहुत सारे दोस्त को लेके आई हुई है। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। अरे शुरुआत हुआ आपका लिए। গতকাল ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা মন্তব্য করেছেন সেগুলো যদি খুঁটিয়ে আপনারা শোনেন তাহলে নিশ্চিতভাবে আপনারাও চমকে যাবেন। এমন এমন কিছু বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী যেগুলো হয়তো আপনাদের কান তো এড়িয়ে গিয়েছে, আর মেইনস্ট্রিম মিডিয়া হয়তো ইচ্ছা করেই সেই খবরগুলো আপনাদের সামনে দেখায় না। কিন্তু আজকে আপনাদের সামনে যে বক্তব্যটা দিয়ে শুরু করলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেটা ২১শে জুলাইয়ের মঞ্চে তিনি বলেছিলেন, সেটি একটা আপাত নির্বিষ একটা মন্তব্য বলে আপনাদের মনে হয়েছে। প্রথমবার বক্তব্যটা শুনে হয়তো অনেকেই বুঝতে পারেননি যে বক্তব্যটার মধ্যে এমন কি রয়েছে। আপনাদের বক্তব্যটা আরো একবার শোনাবো, তার আগে বলবো বক্তব্যটার মধ্যে কি রয়েছে, তারপরে আপনারাই বুঝতে পারবেন এবং চমকে যাবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা এই বক্তব্য কি মুখ ফসকে, নাকি একেবারে সমস্তটা বুঝে সমস্ত পরিকল্পনা করেই এই লাইনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে পরিচালনা করতে চাইছেন। আপনারা অবাক হয়ে যাবেন, একথা হলফ করে বলতে পারি। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে নরেন্দ্র মোদীর সরকারের তীব্র সমালোচনা করছেন, বলছেন এরা আনস্টেবল সরকার, দুদিনের মধ্যে পড়ে যাবে। অপরদিকে আবার নীতি আয়োগের বৈঠকের নাম করে মুখ্যমন্ত্রী দিল্লিতে যাচ্ছেন এবং তার আগে নিজে ইন্টারেস্ট দেখাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা করে একটা বৈঠক করবেন। কি প্রসঙ্গে বৈঠক হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রীর, এই সমস্ত বিষয় নিয়েই আজকে আলোকপাত করব আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথমের যে কয়েক সেকেন্ডের ভিডিওটা আপনাদের দেখালাম, সেখানে মুখ্যমন্ত্রীকে কি বলতে শোনা যাচ্ছে আরো একবার ভালো করে কান খুলে শুনুন। এক্স্যাক্টলি তিনি কি বলছেন সেটা আরো একবার নয় শোনাবো, কিন্তু মোদ্দা কথা তিনি যেটা বলতে চাইছেন যে बंगाल के साथ हिंदुस्तान का संपर्क अच्छा हो ये मैं चाहती हूँ, অর্থাৎ বাংলার সঙ্গে হিন্দুস্তানের সম্পর্ক যেন ভালো হয় এটা আমি চাই। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুনে কিন্তু আমি স্তম্ভিত, জানি না আপনারা স্তম্ভিত কিনা। তার কারণ এমন একটা বক্তব্য তিনি বললেন যেন মনে হচ্ছে বাংলা আর হিন্দুস্তান দুটি আলাদা দেশ। বাংলাদেশের তরফ থেকে যদি কেউ এই বক্তব্য রাখতেন তবুও কিন্তু দেখুন সেটা গ্রহণযোগ্য হতে পারত বা তার একটা ব্যাখ্যা আপনারা খুঁজে পেতেন। ধরুন শেখ হাসিনা যদি বলতেন বাংলার সাথে হিন্দুস্তানের সম্পর্ক ভালো হোক এটা আমরা চাই, তার কারণ বাংলাদেশিরা বাংলাদেশকে বাংলা বলে থাকে, তাই শেখ হাসিনা এই মন্তব্য বললে সেটা একটা অন্য রকম। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ একটা স্বাধীন রাজ্য, যেটা ভারতের একটা অঙ্গরাজ্য, স্বাধীন রাজ্য, সেই ভারতবর্ষের মধ্যে সেই হিন্দুস্তানের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি চাই বাংলার সঙ্গে হিন্দুস্তানের যেন সম্পর্ক ভালো হয়। আরো একবার বক্তব্যটা মন দিয়ে শুনুন। এটা যদি স্লিপ অফ টাং হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে বলার কিছু নেই, কিন্তু এটা যদি খুব পরিকল্পনা করে বলা হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে চিন্তার যথেষ্টই কারণ রয়েছে। শুনুন মুখ্যমন্ত্রীর ওই কয়েক সেকেন্ডের ভিডিওটা আরো একবার, যেটা হয়তো আপনারা মিস করে গিয়েছেন, খেয়াল করেননি। दोस्त को लेके आई हुई है। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। अरे शुरुआत हुआ आपका लिए, बहुत सारे दोस्त को लेके आई हुई है। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। अरे शुरुआत हुआ आपका लिए। শুনলেন বন্ধুরা, এবার আপনারাই লিখে জানাবেন যে মুখ্যমন্ত্রীর কি এটা স্লিপ অফ টাং, তিনি হয়তো কি খেয়াল করেননি কি বলছেন, একেবারেই অখিলেশ যাদবের উপস্থিতিতে এই ধরনের বক্তব্য বলছেন। তিনি চান বাংলার সঙ্গে নাকি হিন্দুস্তানের সম্পর্ক ভালো হোক, অর্থাৎ বাংলা কি হিন্দুস্তানের মধ্যে নয়? বাংলাকে কি রাজ্যের মুখ্যমন্ত্রী এবার থেকে হিন্দুস্তানের বাইরে বলেই ভাবতে শুরু করেছেন? এটা কিন্তু একটা মারাত্মক একটা দিক, এবং এই প্রবণতা দেশের জন্য একেবারেই যে ভালো না সে কথা অবশ্যই আপনাদের সামনে হলফ করে বলা যায়। এবং যারা আপনারা বলছেন মুখ ফসকে মুখ্যমন্ত্রী বলেছেন, হতেই পারে যে এটা মুখ ফসকে বলেছেন, কিন্তু আরো কিছু তথ্য আপনাদের দেব যেগুলো শুনলে আপনাদের মনে সন্দেহ হবে সত্যি কি মুখ ফসকে বলেছেন, নাকি এই ধরনের একটা ভাবনা চিন্তা কোনোভাবে রয়ে গিয়েছে আমাদের রাজ্য প্রশাসনের অন্দরে।
রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল আরও একটি বক্তব্য বলেছেন, যা নিয়ে গোটা দেশের রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। সেই বক্তব্য আপনাদের শুনিয়েছিলাম। তিনি বলেছেন যে বাংলাদেশ সম্পর্কে আমি কিছু বলবো না, বাংলাদেশ সম্পর্কে যা সিদ্ধান্ত নেওয়ার বা যা কিছু বলবে সেটা কেন্দ্রীয় সরকার বলবে, কিন্তু যদি পড়শি দেশের কেউ এসে আমাদের দরজায় ঠকঠকানি দেয় তাহলে কিন্তু আমরা তাদের জন্য জায়গা করে দেব, আমরা তাদেরকে আশ্রয় দেব। তার কারণ নাকি ইউনাইটেড নেশনসের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের কথা তিনি বলেছেন, এবং সেই রেগুলেশনস অনুযায়ী পড়শি দেশে উদ্বাস্তুরা এসে অ্যাপ্লাই করলে বা তারা দরজা ঠকঠক করলে তাদের নাকি জায়গা দেওয়ার প্রভিশনের কথা বলা রয়েছে বলে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন। এবার আপনারা ভাবুন, এটাও কিন্তু একটা ডবল স্ট্যান্ডার্ড। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই প্রথমে বলছেন যে এই বিষয়ে আমার মন্তব্য করা উচিত নয়, ভারত সরকার এ নিয়ে সিদ্ধান্ত নেবেন, অথচ আবার পরক্ষণে তিনি একেবারে এক নিঃশ্বাসে বলছেন যে বাংলাদেশ থেকে যদি কোনো উদ্বাস্তু এসে আমাদের রাজ্যে আশ্রয় নিতে চায় তাহলে তাদের আমি আশ্রয় দেব। দুটো একেবারে কিন্তু কন্ট্রাডিক্টরি কথা। অর্থাৎ তিনি নিজেই জানেন যে বাংলাদেশ থেকে কোনো শরণার্থী পশ্চিমবঙ্গে এসে বসবাস করতে চাইলে সেটা তিনি পারমিশন দিতে পারেন না, সেটা ভারত সরকারের অনুমতি সাপেক্ষ। একদিকে সে কথা উল্লেখ করলেন, পরক্ষণে তিনি বললেন কিন্তু যদি আমাদের কাছে কেউ অ্যাপিল করে বা দরজা ঠকঠক করে তাহলে কিন্তু আমরা তাদের জায়গা দেব, তার কারণ ইউএনএস তাদের নাকি কিছু গাইডলাইন রয়েছে। এটাও কিন্তু একটা মারাত্মক কথা। তার কারণ এখানেও কি তিনি ভাবছেন যে ভারতবর্ষ আর পশ্চিমবঙ্গ আলাদা, ভারতবর্ষের আইন আর পশ্চিমবঙ্গের আইন কি আলাদা? তার কারণ পশ্চিমবঙ্গের অনুপ্রবেশের যা নীতি সেটা তো ভারতবর্ষের অনুপ্রবেশের নীতি, একই হওয়া উচিত। তাই ভারত সরকার যা সিদ্ধান্ত হবে এই রাজ্য সরকারকে মেনে নিতে হবে। ভারত সরকার যদি পারমিশন না দেয়, রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে এটা মঞ্চের ওপর থেকে বলতে পারেন যে আমরা তাদেরকে আশ্রয় দেব? একথা তো তিনি বলতে পারেন না, যদি না তিনি পশ্চিমবঙ্গকে একটা আলাদা দেশ হিসেবে ভাবার চেষ্টা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিতর্কিত মন্তব্যের একটা ছোট্ট অংশ আরো একবার শোনাবো আপনাদের। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। শুনলেন বন্ধুরা, আপনারা কি মনে করেন এটাও কি স্লিপ অফ টাং? এটাও কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে? আসলে এটা স্লিপ অফ টাং এই কারণেই বলতে পারছি না, কারণ মুখ্যমন্ত্রী নিজেই সচেতন যে তিনি জানেন যে এই কথাটা ভারত সরকার ডিসিশন নেবে, ভারত সরকার বলবে। তিনি উল্লেখও করলেন, অথচ পরক্ষণেই বললেন যে আমরা বাংলাদেশিদের আশ্রয় দেব। এটা একটা মারাত্মক জায়গা। তবে আপনাদের শোনাতে চাইবো কি হাস্যকর জানেন, আজকে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা বাংলাদেশিদের যারা আমাদের এই রাজ্যে আসার জন্য অত্যাচারিত হয়ে এই রাজ্যে আসার জন্য আমরা তাদের জায়গা দেবো, যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বলছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন কি তিনি এই কথাই বলতেন? বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের নিয়ে কি তিনি ততটাই কি উদার ছিলেন সেই সময় যখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন বা যখন তার দল ক্ষমতায় আসেনি? আসুন আপনাদের সংসদের একটা ভাষণ শোনায়, সেখানে বাংলাদেশের উদ্বাস্তুরা কিভাবে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে এবং তা নিয়ে যে তিনি উদ্বিগ্ন সে কথা তিনি সংসদ ভবনেই জানিয়েছিলেন। আসুন সেই ছোট্ট ভিডিওটা আপনাদের দেখাই, শুনুন। Morning, sir. I don't want to disturb the proceedings of this house. That's why I didn't disturb. I never disturb. Yes. Sir, I want to know from you, sir, the infiltration of Bengal. It has become a disaster now, and resulting in which, sir, you will see the name of the Bangladesh voter list and the Indian voter list both are with me, sir. That's why I would like to request you, sir. It's a very serious matter, and when this matter will be discussed. শুনলেন বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বিরোধী দলনেত্রী থাকা অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলাদেশ থেকে শরণার্থীরা যেভাবে এসে পড়ছে, ভোটার লিস্টের তিনি কথা বলেছেন, ভোটার লিস্ট দেখলে সেটা বোঝা যাবে। সেই মাননীয় মুখ্যমন্ত্রী আবার বলছেন যে বাংলাদেশ থেকে যদি কেউ আসে তাহলে আমরা তাদেরকে আশ্রয় দিয়ে দেব, যদিও অনেকেই বলছেন এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর এখতিয়ারের মধ্যেই পড়ে না। তা সত্ত্বেও তিনি এই বক্তব্য বলেছেন। কিন্তু আপনাদের শোনালাম
রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী থাকা অবস্থায়, মানে যখন তিনি সরকারে ছিলেন না তখন কিন্তু কমপ্লিটলি অন্য কথা বলতেন। এখন দেখুন 180 ডিগ্রি ঘুরে গিয়েছেন। অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়াটা বড় কথা নয়, তাদের ভোটে পরপর নির্বাচিত হওয়াটা এইটা সব থেকে বড় কথা, যেটা সিপিএম এর আমল থেকে চালু হয়ে এসেছিল। যে সিপিএম পথ দেখিয়েছিল কিভাবে বাংলাদেশি শরণার্থীদের আমাদের এই রাজ্যে জায়গা করে দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায়, ঠিক সেই পথই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অবলম্বন করে চলেছেন। আপনাদের মত লিখে জানাবেন। তবে আপনাদের আরো একটি পর্যায় বা আরো একটি অংশ দেখাবো। এই যে আপনারা অনেকেই মনে করতে পারেন যে দুটি বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখালাম, দুটি স্লিপ অফ টাং, আমি ধরে নিচ্ছি দুটোই স্লিপ অফ টাং। আচ্ছা আসুন তো আরো একটা বক্তব্য শোনাই, এটাও কি স্লিপ অফ টাং? এটা গতদিন আপনাদের শুনিয়েছিলাম রাত্রের পর্বে। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কবি নজরুল ইসলাম নাকি লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা, এবং পরের ঘটনাটা সেটা আপনাদের দেখায়নি, সেটা আজকে দেখাবো। সেটা হচ্ছে যখন তার এই ভুল শুধরে দেন মঞ্চের ওপরে থাকা যে সমস্ত তৃণমূলের নেতৃত্বরা রয়েছেন, অরূপ রায় যখন একটা চিরকুটে ওই তথ্যটা লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দিয়ে যান যে এই তথ্যটা ঠিক নয়, যখন শুধরে দেন তখন মুখ্যমন্ত্রী আবার কি বলছেন শুনুন, যে আমি তো ঠিকই বলেছিলাম, আমি জানি এটা নজরুল নয় ইকবাল লিখেছিল, আমি তো সেটাই বলেছিলাম। আচ্ছা শুনুন তো রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বললেন আর যেটা করেছিলেন তার মধ্যে মিল রয়েছে কিনা। দুটো ভিডিও আমি পরপর একসাথে শোনাচ্ছি, শুনুন। তাই আমি আবার বলি, নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এর সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। তার কারণ মানুষকে পরিষেবা দেয়া আমাদের সবচেয়ে বড় কাজ। আমি আবার আপনাদের বলি, আমি নিজে পড়েছি এটা ঠিক আছে, কোনটার কথা বলছো সমীরুল, কোনটার কথা বলছো? সাম্যের গান গাই, ইকবালই তো বলেছি, ওটা নজরুল না, ওটা ইকবাল। এগুলো আমায় নতুন করে শেখাবে না, এইসব গান আমার মুখস্থ। শুনলেন বন্ধুরা, একদিকে পরিষ্কারভাবে তিনি বলছেন যে সারে জাহাসে আচ্ছা এটা নজরুল ইসলাম লিখেছিলেন, আর পরক্ষণে তিনি বলছেন এসব আমাকে শিখিও না, আমি কিন্তু এসব ভালো করেই জানি। বুঝতেই পারছেন। তাহলে এবার আপনারা বলুন যে মুখ্যমন্ত্রী ইচ্ছা করে বলছেন নাকি তার মুখ ফসকে এই বক্তব্যগুলো বেরিয়ে আসছে। তিনটে উদাহরণ আপনাদের সামনে দিলাম, এই তিনটে উদাহরণই কি রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ ফসকে বেরিয়ে আসা, নাকি সেগুলোর মধ্যে সুচিন্তিত পরিকল্পনা রয়েছে? আপনারা চাইলে লিখে জানাবেন। তবে আপনাদের জানাতে চাইবো আরো একটা ডবল স্ট্যান্ডার্ডের কথা। এই ডবল স্ট্যান্ডার্ড গুলো তিনটি ছোট্ট ছোট্ট ভিডিও দিয়ে আপনাদের দেখালাম। শেষে একেবারে ডবল স্ট্যান্ডার্ড যেটা মুখ্যমন্ত্রীর আচরণে ফুটে উঠেছিল সেটা আপনাদের দেখাবো। মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে এই যে কেন্দ্রীয় সরকার সেটা আনস্টেবল গভর্নমেন্ট, কয়েক মাসের মধ্যেই সেই সরকার পড়ে যাবে, এরকম অনেক দিন থেকেই মুখ্যমন্ত্রী সেই ইঙ্গিত দিয়েছেন। এমনকি তিনি এই কেন্দ্রীয় সরকারের যখন শপথ গ্রহণ অনুষ্ঠান চলছিল, গোটা দেশ এমনকি ভারতবর্ষের শত্রু দেশ তারা পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না। এরপরে মুখ্যমন্ত্রী যখন এক্সপেক্ট করছেন যে এই কেন্দ্রীয় সরকার পড়ে যাবে, তখন আবার আপনারা ডবল স্ট্যান্ডার্ডটা আরো একটু দেখুন যে এই মুখ্যমন্ত্রী ডিসাইড করেছেন, বা অন্তত খবরে প্রকাশ পেয়েছে, মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো তাতে প্রকাশ পেয়েছে, মুখ্যমন্ত্রী নাকি নীতি আয়োগ বৈঠকে যাচ্ছেন দিল্লিতে। সেখানে নীতি আয়োগের বৈঠকে তো তিনি যোগদান করবেন, কিন্তু তার আগে নাকি তিনি প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে অনুমতি চেয়েছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকের। এবার ভাবুন, যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘরে অন্ধকার করে বসে থাকেন শপথ গ্রহণ অনুষ্ঠানে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেন যে এই সরকার যেটা কেন্দ্রীয় সরকার গঠন হয়েছে এটা অগণতান্ত্রিক উপায়ে আনকনস্টিটিউশনাল একটা গভর্নমেন্ট তৈরি হয়েছে বলে যে মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে ঘোষণা করেছিলেন, আপনাদের অনেকের মনে রয়েছে, আমি দেখিয়েছিলাম আপনাদের, মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের পর যখন গভর্নমেন্ট ফর্ম হয় তারপর এই বক্তব্য বলেছিলেন যে এটা আমি মানি না, আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট তৈরি হচ্ছে। সেই গভর্নমেন্টের যিনি প্রধানমন্ত্রী তার সঙ্গে মুখ্যমন্ত্রী আলাদা করে সময় চেয়ে নিচ্ছেন তিনি দেখা করবেন বলে। একদিকে মানুষদের সামনে বলছেন যে এটা আনএথিক্যাল আনকনস্টিটিউশনাল একটা গভর্নমেন্ট তৈরি হয়েছে, অন্যদিকে বলছেন এই গভর্নমেন্ট টিকবে না, কয়েকদিনের মধ্যেই পড়ে যাবে। তারপরে আবার দেখুন নীতি আয়োগের বৈঠকে তিনি যেতেই পারেন, সেটা একেবারেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই পড়ে, সেখানে তিনি গেলে আপত্তির কিছু ছিল না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই স্ট্যান্ডার্ড নিয়ে চলেন, তিনি আবার আলাদা করে সময় চেয়ে নিচ্ছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্তে সাক্ষাৎ তিনি করবেন।
এই আজকে এতগুলো পর্ব দিয়ে ডবল স্ট্যান্ডার্ডের কথা আপনাদের বলার চেষ্টা করলাম। ডবল স্ট্যান্ডার্ড মানে আপনারা জানেন যে একটা কথার দুটো মানে হয়। এই ধরনের কিন্তু বারবার মুখ্যমন্ত্রীর যে ছোট্ট ভিডিওগুলো আপনাদের দেখিয়ে বলার চেষ্টা করলাম, আপনারা বলতেই পারেন সেগুলো মুখ ফসকে বলা, কিংবা আপনারা বলতেই পারেন তার মধ্যে একটা সুপরিকল্পিত চিন্তা রয়েছে। আর এই যে আপনাদের বললাম কেন্দ্রীয় সরকার সম্পর্কে এত আপত্তি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর, অথচ সেই প্রধানমন্ত্রী যে সরকারকে তিনি আনকনস্টিটিউশনাল বলে, যে সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি সমস্ত সাংসদদের যেতে নিষেধ করে দেন, তিনি আবার আলাদা সময় চেয়ে নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাতে। এবার আপনারা লিখে জানান, অনেক কিছু তথ্য আপনাদের সামনে দিলাম, আপনাদের কেমন লাগলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভূমিকাকেই, বা আপনারা কেমন ভাবে দেখতে চাইছেন আজকের পর্বে লিখে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম।